আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়ালিউল্লাহ খান, হোমিওপ্যাথি কনসালটেন্ট, ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড। আজকের ভিডিওতে একটি জটিল এবং কঠিন রোগ অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি সাধারণত 20 থেকে 30 বছর বয়সে ইয়াংদেরই শুরু হয়। এই বয়সে পিঠ ব্যথা, কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এরকম সমস্যা হলে প্রাথমিকভাবে ব্যথার ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে ব্যথাটা কিছুটা কমে থাকতেছে। কিন্তু এটা দীর্ঘদিন ধরে ভুগলে আপনার পিঠ বাঁকা হয়ে যাওয়া সহ একদম আজীবন পঙ্গুত্ব মতো সমস্যা হতে পারে। সঠিক চিকিৎসা এবং ডায়াগনোসিসের মাধ্যমে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। তাই এই রোগটি সম্পর্কে সবারই জেনে থাকা ভালো। চলুন জেনে নেই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস কি। অ্যানকাইলোজিং বলতে বোঝানো হয় হচ্ছে মেরুদণ্ডের হাড়গুলো শক্ত হয়ে যাওয়া, আর স্পন্ডিলাইটিস বলতে বোঝানো হয় যে মেরুদণ্ডের প্রদাহ। তো বডির ইমিউনিটি সিস্টেমটা বা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তার নিজের জয়েন্টের বিরুদ্ধেই কাজ করে তখন এই সমস্যাটা তৈরি হয়। এটি একটি অটোইমিউন ডিজিজ। যখন মেরুদণ্ড বা স্পাইনাল এবং তারপরে কোমরের সংযোগস্থল বা স্যাক্রোইলিয়াক জয়েন্ট এই জায়গাগুলো আক্রান্ত হয় এবং দীর্ঘদিন ধরে ইনফ্লামেশনের ফলে এটি ধীরে ধীরে পিঠ বা কোমর বা স্যাক্রোইলিয়াক জয়েন্ট এই জায়গাগুলোতে যখন শক্ত হয়ে যায়, পরবর্তীতে তা দেখা যায় স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা করতে থাকে। চলুন জেনে এই যে স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে যায় এবং ব্যথা করার কারণটা জেনে নেই। 3টি কারণে এটা হয়। প্রথম কাজ ইনফ্লামেশন হওয়ার পরে হাড়গুলো বা বোনস গুলো সেখানে ইনফ্লাম হয়ে ফুলে যায় বা প্রদাহ হয়ে ফুলে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্যালসিফিকেশন। হাড়গুলোর যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলোতে লিগামেন্ট দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এই লিগামেন্ট গুলো নরম থাকে, এখানে ধীরে ধীরে যখন ক্যালসিয়াম ডিপোজিট হয় ধীরে ধীরে শক্ত হয়, এটা হাড়ের মতো শক্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তৃতীয় কারণ হচ্ছে ফিউশন। এই যখন জয়েন্টের জায়গাগুলো যে স্পেস গুলো থাকে ধীরে ধীরে এই শক্ত হয়ে যাওয়ার ফলে একটা আরেকটার সাথে বোনস লেগে যায়, জয়েন্টের বোনস গুলো লেগে যায়, হাড়গুলো লেগে যায়, যে কারণে এটা একদম শক্ত হয়ে যায় এবং ব্যথা করতে চায়। এবং স্পাইনাল বা মেরুদণ্ডে যখন মেরুদণ্ড বরাবর এই সমস্যাটা হয় তখন দেখা যায় একটা একটার সাথে লেগে যে এই স্পাইনাল যখন ফিউজড হয়ে ব্যাম্বো স্পাইনাল অ্যাপিয়ারেন্স একটা বাঁশের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে বা এক্সরেতে আমরা এটা দেখতে পারি। অন্যান্য টেস্ট সম্পর্কে একটু পরেই বলছি। চলুন এবার লক্ষণগুলো জেনে নেই। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে সকালে ঘুম থেকে উঠতে দেখা যায় পিঠ, ঘাড়, কোমর শক্ত হয়ে যাচ্ছে। প্রথমে পা ফেলতেই বা উঠতে গেলেই প্রচন্ড ব্যথা করতে থাকে। অনেক সময় রেস্ট করার পরে দেখা যায় যে চুপচাপ বসে আছেন অনেক সময় দীর্ঘ সময়, তারপরে উঠতে গেলেই আবার হুট করে কোমর বা ঘাড় ব্যথা করে ওঠে। সামনের দিকে ঝুঁকতে গেলে খুব কষ্ট হয়। এই ধরনের সমস্যা। ঘাড় অনেক সময় স্টিফ হয়ে যায়, ঘাড় স্টিফ হয়ে গেলে ডানে বা বামে ঘোরাতে তার কষ্ট হয়ে যায়। বুকের যে আপনার স্টারনাম আছে, স্টারনামের সাথে যে রিবস গুলো আছে এগুলো জয়েন্টের যখন ইনফ্লাম হয়ে যায় তখন একটু নিঃশ্বাস নিতে, বড় করে নিঃশ্বাস নিতে গেলেই দেখা যায় যে কষ্টটা অনেক বেশি হয়। সেই সাথে অনেক সময় চোখে প্রদাহ, ইউভাইটিস হতে পারে। সেই সাথে রাতে ঘুমানোর সময় অনেক দেখা যায় যে হুট করে ব্যথার কারণে ঘুম ভেঙে যাচ্ছে এবং সেই সাথে দেখা যায় যে জ্বর একটা ভাব থাকে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডায়াগনোসিসের জন্য কি কি আমরা টেস্ট করতে পারি? প্রথম যে টেস্টের কথা বলা যেতে পারে HLA-B27। এটি একটি জেনেটিক টেস্ট, ব্লাডের স্যাম্পল নিয়ে করা হয়। আর প্রদাহর জয়েন্ট গুলোর ডিফর্মিটি বোঝার জন্য আমরা অনেক সময় এক্স-রে, এমআরআই করার সাজেস্ট করে থাকি। প্রদাহর মাত্রা বোঝার জন্য ESR এবং CRP করা হয়ে থাকে। আর এমনি ফিজিক্যাল এক্সামিনেশনে তার চেক করা হয় যে সে কতটুকু নড়তে পারে বা বাঁকা হতে পারে বা এদিকে সেদিকে মুভ করতে পারে, সেই দিকগুলো ফিজিক্যালি এক্সামিনেশন করে দেখা হয়। একটি বিষয় জানা দরকার, HLA-B27 অনেক সময় যাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হয়নি তাদের ক্ষেত্রে পজিটিভ হয়, তবে যাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে তাদের ক্ষেত্রে HLA-B27 ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। ভিডিওর একটি গুরুত্বপূর্ণ পার্টে এখন আমরা চলে আসছি। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা লক্ষণ শুনলাম বা তার কষ্টগুলো শুনলাম এবং এটার সিভিয়ারিটিটা শুনলাম, তো এখন চলেন জেনে নেই যে হোমিওপ্যাথিক কি কি মেডিসিন এই রোগ থেকে আপনাকে আরোগ্য করতে খুব সহায়ক ভূমিকা পালন করে। লক্ষণের সাথে উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে বলছি। রাস্টক্স একটি মেডিসিন, যে মেডিসিনের লক্ষণটাই হচ্ছে আপনার পিঠ, ঘাড়, কোমর এগুলো শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরে সকালে ঘুম থেকে উঠতেই প্রথমে প্রচন্ড ব্যথা করে, ধীরে ধীরে চলার পরে তার ব্যথাটা কমতে থাকে এবং এটা স্যাঁতসেঁতে বা ঠান্ডা আবহাওয়া এই ধরনের আবহাওয়াতে ব্যথাটা বেশি হয় এবং নড়াচড়াতে সাধারণত এই ব্যথাটাগুলো একটু কমে। অনেক সময় বসে থাকার পর একটু নড়াচড়াতে ব্যথাটা কমে। আরেকটি মেডিসিনের কথা বলি চলুন। মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া। এটা হচ্ছে নড়াচড়াতে বৃদ্ধি হয়।
এই কারণে পেশেন্ট চুপচাপ শুয়ে থাকে এবং তার দেখা যায় ব্যথাযুক্ত স্থানে চেপে দিলে ব্যথাটা কম হয়, এই ধরনের সমস্যা। এবং সেই সাথে একটা শুষ্কতা, বডিতে শুষ্কতা এবং তার জয়েন্টে ফোলা বা টান টান একটা ভাব থাকে। আরেকটা মেডিসিন ক্যালিক্যাপ। ক্যালিক্যাপ দারুণ একটা মেডিসিন। এটা পিঠের গভীরে ব্যথা এবং ধারালো মতো ব্যথা এতই তীব্র যে মূলত রাতের একটা নির্দিষ্ট সময়ে 3টা থেকে 5টা বা এই টাইমের মধ্যে তার ঘুমটা ভেঙে যায় এবং এই পেশেন্টের দেখা যায় ব্যথাযুক্ত জায়গাগুলোতে আড়ষ্ট একটা ভাব থাকে এবং চাপ দিলে তার ব্যথাটা বেশি হয়। আরেকটি মেডিসিন বলা যেতে পারে গুয়াকাম। গুয়াকাম এতটা একটা মেডিসিন যে পেশেন্টের কোমর, পিঠ, ঘাড় একদম শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার ফলে দেখা যায় যে তার যে কাঠের মতো শক্ত, যেন কোনো দিকে নড়াচড়া করতে কোনোভাবেই হয় না। এই পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে গরম সেক দিলে বা একটু গরম সেকেই তার বেটার ফিল হয়, ঠান্ডাযুক্ত আবহাওয়াতে তার কষ্টগুলো বাড়ে। আরেকটা মেডিসিন হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর। এই ক্যালকিরিয়া ফ্লোরটা হচ্ছে যে ক্যালসিফিকেশন হয়ে যায়, বোনসের জয়েন্টে যে ক্যালসিয়াম জমা হয়ে যায় এবং সেই কারণে বোনস একটার সাথে লেগে যায়। দেখা যায় একটু নড়াচড়া করলে কটকট একটা শব্দ হয়, তার ক্ষেত্রে অনেক সময় চেপে দিলে বা চাপ দিয়ে দিলে বেটার ফিল করে। এই যে মেডিসিনের লক্ষণগুলো আমরা বললাম, এক একটা মেডিসিনের লক্ষণ এক এক রকম এবং পেশেন্টের বেদে। এছাড়াও আরো অনেক মেডিসিন আসতে পারে। অনেক সময় যে তার আঘাতজনিত কারণে তার হতে পারে আর্নিকা চিন্তা করা হতে পারে, আমরা অনেক সময় ন্যাট্টাম সালফ চিন্তা করি, অনেক সময় সালফার চিন্তা করি, অনেক সময় সিফিলিনাম চিন্তা করি, অনেক সময় ম্যাডোরিনাম চিন্তা করি। এই হচ্ছে বিষয় যে আমরা যে কথাগুলো বললাম এটা মেডিসিনের প্রাথমিক একটা জাস্ট পর্যায়ে, কিন্তু এই লক্ষণগুলোর সাথে যখন মিলে আপনার ওষুধের লক্ষণের সাথে আপনার কষ্টগুলো যখন মিলে যাবে, তখন এই ওষুধগুলো দিলে আপনার ব্যথাগুলো খুব দ্রুত আপনার ব্যথাগুলো কমে আসবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার ব্যথা অনেকটাই কমে গেছে। এবং সবারই আসলে পরামর্শ থাকবে যে হোমিওপ্যাথি ওষুধের ডোজ এবং মাত্রা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এবং যাদের পারিবারিক ইতিহাস আছে, যে অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস হয়েছে, এরকম বিষয়গুলো কনসিডারে নিয়ে তার ব্যক্তিগত এবং পারিবারিক ইতিহাস এবং কনস্টিটিউশন সবকিছু মিলে আসলে একটা হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করা হয়। এই সিলেকশনের ফলে যখন তাকে একদম ফিক্সড করে মেডিসিনটা দেওয়া যায় এবং খুব দ্রুত সে বেটার হয় এবং তার এই দুরারোগ্য মতো ব্যাধি থেকেও সে স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্য লাইফ লিড করতে পারে। অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্বপূর্ণ 4টি পরামর্শ দিয়ে থাকবো। একটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। দ্বিতীয়টা হচ্ছে যে কোনো জায়গায় বসলে সোজা হয়ে বসবেন, মানে মেরুদণ্ডটা সোজা করে বসা। আরেকটা সাঁতার কাটা। আসলে এখন তো সব জায়গায় পরিবেশ সাঁতার কাটা নেই, তবে সুযোগ থাকলে সাঁতার কাটতে পারেন। আর একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যেটা আছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং লাইফ স্টাইল ফলো করা এবং সেই সাথে ফুড, আপনার ফুডটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে ইন্টিগ্রেটেড মেডিকেলে আমরা ফুড সাপ্লিমেন্ট সহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে কার কি ধরনের সমস্যার আলোকে আমরা তার ফাংশনাল সাইড থেকে এবং হোমিওপ্যাথি সাইড থেকে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি, যেন একটা পেশেন্ট খুব দ্রুত মানে নিরাপদ উপায়ে আরোগ্য হতে পারে, যেন তার সাইড ইফেক্ট ছাড়াই সে খুব দ্রুত সুস্থ হতে পারে। আর আমাদের এই ভিডিওটি আপনাদের জনস্বার্থে করা থাকে। যদি আপনার এই রোগটি নাও থাকে, আপনি অন্য কারোর জন্য আপনি শেয়ার করতে পারেন, কারণ একটা শেয়ারই আপনাকে একটা রোগীকে আরোগ্য করতে পারে। আর নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।